ডিয়ার লার্নার্স, আজ আমাদের বিষয় হলো ভয়েস চেঞ্জ। এর আগে পার্ট 1, 2, 3 আছে, আজ পার্ট 4 নিয়ে আলোচনা করছি। তো পার্ট 4-এ আজকের বিষয় হলো ইম্পারেটিভ সেন্টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। ডাবল অবজেক্ট অর রিটেন্ড অবজেক্ট এর কীভাবে ভয়েস চেঞ্জ হয় সেটা আমরা দেখব। অ্যান্ড কমপ্লিমেন্ট অর ফ্যাক্টিটিভ ভার্ব এগুলোর ভয়েস চেঞ্জ কীভাবে হয় সেগুলো আজকে আমরা দেখব। এর আগের যে 3টি ভিডিও আছে সেগুলো তোমরা দেখে নেবে, নিলে তাহলে সুবিধা হবে পরবর্তী ভিডিওগুলোতে বুঝতে। চলো শুরু করা যাক। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। সর্বপ্রথমে আমরা জানবো যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ এবং অনুরোধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ হলো অনুজ্ঞাবাচক বাক্য। এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আমরা অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইজের ভয়েস চেঞ্জ করে থাকি। সর্বপ্রথমে আমরা দেখব যে কিভাবে অর্ডারের ভয়েস চেঞ্জ করতে হয়, তার জন্য কি রুলস আছে। অর্ডারের ভয়েস চেঞ্জ করার জন্য সর্বপ্রথমে যে রুলস আছে দেখবো আমরা সেটা কি আছে। সর্বপ্রথমে লেট ব্যবহার করা হয় একদম সেন্টেন্সের শুরুতে। তারপরে লেটের পরে অবজেক্ট, অর্থাৎ যেটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ছিল সেটা এখানে অবজেক্ট, সেই অবজেক্টের কথা বলা হচ্ছে, সেটা এখানে ব্যবহার করা হচ্ছে, সেটা এটার সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। তারপরে একটা বি বসবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর তারপরে হচ্ছে রেস্ট, মানে বাকি অংশ যেটা থাকবে সেটা বলবে। এরপর তোমরা উদাহরণ লক্ষ্য করতে পারছো, ডু দিস ওয়ার্ক। এখানে ভার্ব হচ্ছে ডু এবং দিস ওয়ার্ক হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করলে অ্যাকর্ডিং টু রুল, যেটা আমরা আগের পৃষ্ঠায় লক্ষ্য করলাম, বলা হচ্ছে লেট দিস ওয়ার্ক বি ডান। অর্থাৎ লেট তারপরে অবজেক্ট যেটাকে বলা হচ্ছিল সেই দিস ওয়ার্ক সেটাই সেখানে বসলো, আর বি বসার কথা ছিল বসেছে, এবং ভার্বের থার্ড ফর্ম ডু, ডিড, ডান। এবারে আমাদের দেখার বিষয় হলো যদি এই ধরনের সেন্টেন্স নেগেটিভ হয়, অর্থাৎ নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স হয়, যেমন ডু নট অপ্রেস দ্য উইক, ডু নট অপ্রেস দ্য উইক, সেক্ষেত্রে খুব ভালো করে মনে রাখবে যে এই ক্ষেত্রে যে নটটি থাকে সেই নটটি সবসময় লেটের পরে বসবে, অন্য কোথাও বসবে না, লেটের পরে বসবে। দেখো, লেট নট দ্য উইক বি অপ্রেসড, আর সমস্ত রুলস একই থাকছে, যেভাবে আমরা অ্যাসেটিভ ফরম্যাটে যেটা করেছি, কিন্তু নেগেটিভ ফরম্যাটে এসে আমাদের নটটা শুধুমাত্র লেটের পরে বসবে। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা দরকার যে এই ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হয়ে থাকে, কারণ এর যে সাবজেক্ট ইউ, সে ইউ সবসময় উজ্জ্ব থাকে। তারপরে আমরা লক্ষ্য করব কখনো কখনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়, সেই সেন্টেন্সের আবার আমাদের ভয়েস চেঞ্জ করবে। লেট দিয়ে সেন্টেন্স শুরু হওয়া, এখানে দেখো এক্সাম্পল হিসেবে উদাহরণ দেওয়া আছে কি না, লেট মি ডু দ্য ওয়ার্ক। এই ধরনের সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে এখানে লক্ষ্য করো লেটের জায়গায় লেট বসে যাবে, তারপরে যে ডাইরেক্ট অবজেক্ট অর্থাৎ দ্য ওয়ার্ক এখানে ইন্ডিকেট করা আছে, ডু হচ্ছে মেইন ভার্ব, এখানে মি হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, দ্য ওয়ার্ক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তো সেক্ষেত্রে লেটের পরে ডাইরেক্ট অবজেক্ট আসবে, তারপরে বি, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই মানে একটা প্রিপোজিশন চলে আসবে, তারপরে ইনডাইরেক্ট অবজেক্ট। সেই জন্য এখানে লেট, তারপরে যে ডাইরেক্ট অবজেক্ট দ্য ওয়ার্ক এসেছে, তারপরে বি ভার্বের থার্ড ফর্ম ডু, ডিড, ডান, তারপরে একটি প্রিপোজিশন বাই এবং ইনডাইরেক্ট অবজেক্ট মি। তাহলে একেবারে এটা অ্যাকর্ডিং টু রুল হিসেবে করা হয়েছে। আবার আমরা আধুনিক ইংরেজিতে লক্ষ্য করছি যে ইউ আর টোল্ড টু অর ইউ আর অর্ডার টু ইউজ করা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। তোমরা আগেই লক্ষ্য করেছো যেগুলো, যেমন ডু দিস ওয়ার্ক,
এই সেন্টেন্সটিতে আমরা করেছি লেট দিস ওয়ার্ক বি ডান, কিন্তু আধুনিক ইংরেজিতে বলা হচ্ছে এই সেন্টেন্সটিকে ইউ আর টোল্ড টু ডু দিস ওয়ার্ক বা ইউ আর অর্ডার টু ডু দিস ওয়ার্ক, এইভাবে কিন্তু করা হচ্ছে। এরপরে আমরা আসবো রিকোয়েস্ট। রিকোয়েস্টে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবো না, রিকোয়েস্টের ক্ষেত্রে যে রুলসগুলো আছে তার প্রথম হলো সেন্টেন্স বিগিনস উইথ ইউ আর রিকোয়েস্টেড, অর্থাৎ যেখানে আমার রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্ট মানে কি, যে বাক্য দ্বারা কোনো অনুরোধ করা বোঝাবে তাকে আমরা রিকোয়েস্ট বলবো। তো রিকোয়েস্ট থাকলে সেই সেন্টেন্সে শুরু করতে হবে ইউ আর রিকোয়েস্টেড টু হিসাবে। তো এর পরের পেজে দেখো 2 নম্বর নিয়মে কি বলা আছে, দ্য ওয়ার্ড প্লিজ উইল বি রিমুভ, অর্থাৎ এই রিকোয়েস্ট যে সেন্টেন্স সেগুলো আমরা দেখবো কি করে না, প্লিজ ওয়ার্ডটি ইউজ করা আছে, সেক্ষেত্রে প্লিজ ওয়ার্ডটি রিমুভ হয়ে যাবে যখন ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করা হচ্ছে। এবারে বলা হচ্ছে যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে নট উইল বি প্লেসড বিফোর টু, অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করা হয়েছে, ওই রিকোয়েস্টেড টু, ওই টু এর আগে নটটা বসবে, অন্য কোথাও বলবে না। তোমরা সেন্টেন্স লক্ষ্য করলে দেখতে পাবে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা বলা হয়েছে, তাহলে আমাদের রুলস অনুসারে ইউ আর রিকোয়েস্টেড টু আসবে, তারপরে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আর ওই যে প্লিজ, প্লিজ কথাটি উঠে যাবে। যদি নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, উদাহরণ হিসেবে দেখো ডু নট গিভ আপ হোপ, তখন বলা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড নট টু গিভ আপ। এরপরে অ্যাডভাইস। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, যে বাক্য দ্বারা উপদেশ দেওয়া বোঝায় সেই বাক্যকে আমরা বলবো অ্যাডভাইস বলছি, কিন্তু এখানে সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার রুলস কি আছে। নাম্বার 1, অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস। প্রথমে কি হবে না, যে অ্যাক্টিভ ভয়েসটা দেওয়া থাকবে তার অবজেক্টটা এখানে এসে পড়বে সাবজেক্ট হিসেবে, তারপরে একটা শুড বি ব্যবহার করা হবে, এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হবে। উদাহরণ হিসেবে দেখো লাভ অল দ্য চিলড্রেন, এখানে সূত্র হিসেবে বলা আছে সাবজেক্ট। সাবজেক্ট মানে যেটা একটু আগে বললাম, যে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে, অর্থাৎ এখানে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি আছে, অল দ্য চিলড্রেন, আর লাভ এখানে আছে আমার ভার্ব, তাহলে এখানে এই লাভ ভার্ব এবং অল দ্য চিলড্রেন অবজেক্ট, তো সাবজেক্ট হিসেবে কে চলে আসবে আমার অল দ্য চিলড্রেন, তারপরে শুড বি আসবে ন্যাচারালি নিয়ম অনুসারে, আর লাভ কথাটির থার্ড ফর্ম কি হবে, লাভড। এইভাবে আমাদের যে সমস্ত অ্যাডভাইস আছে সেই সেন্টেন্সগুলোর আমরা চেঞ্জ করব। কিন্তু এখন কিছু কিছু লক্ষ্য করা যাচ্ছে যে ইউ আর অ্যাডভাইস টু ও ব্যবহার করা হয় সব সেন্টেন্স, 3টি সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভের অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস। যদি রিকোয়েস্ট বোঝায় ইউ আর রিকোয়েস্টেড টু, যদি অর্ডার বোঝায় ইউ আর অর্ডার টু, যদি অ্যাডভাইস বোঝায় ইউ আর অ্যাডভাইস টু, এই সমস্তগুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে এই রুলসগুলোই অ্যাপ্লাই করা হয় সেটা বলা হলো। তাহলে এখানে অল দ্য চিলড্রেন শুড বি লাভড, এটা বোঝা গেল। এরপরে আমরা কিছু একটা এক্সেপশনাল ইউজ লক্ষ্য করি যেগুলো এই ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত, যেমন ইউজ অফ বি বা গেট ইউজ করি। দেখা যায় যে কখনো কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে না, সেলফ যুক্ত প্রোনাউন, অর্থাৎ যে ওয়ার্ডের লাস্টে সেলফ যোগ করে বলা আছে, একটা প্রোনাউনের সঙ্গে সেলফ যুক্ত করা আছে, সেটাকে বলছি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন, যেমন ইয়োর সেলফ, মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ ইত্যাদি। এখানে সেটাই বলা হচ্ছে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয় অবজেক্ট হিসাবে কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা বি কিংবা গেট ইউজ করতে পারি। যেমন এখানে লক্ষ্য করো প্রিপেয়ার ইউর সেলফ, তো প্রিপেয়ার ইউর সেলফ, এখানে ইউর সেলফ একটা এই ধরনের একটা প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। তো সেক্ষেত্রে আমরা কি রুলস ইউজ করছি, বি অথবা গেট বসে যাচ্ছে, ভার্বের থার্ড ফর্মটা চলে আসবে বি অর গেট প্রিপেয়ার ইউর সেলফ। যখন আমরা এটাকে ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ইউজ করা হচ্ছে, দেখো এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব কেন বলছে, প্রিপেয়ার ফর দ্য জার্নি,
এইখানে আমি সবসময় বলেছি ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ উজ্জ থাকে, তো ইউটাকে ধরে নাও ইউ প্রিপেয়ার ফর দ্য জার্নি। যদি তুমি এখানে এই প্রিপেয়ারের কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে কোনো উত্তর পাবে না, সেক্ষেত্রে এখানে তার মানে অবজেক্ট নেই। তখন আমরা কি করব, তখন আমরা বি বা গেট ইউজ করতে পারি। সেক্ষেত্রে বি বা গেট প্রিপেয়ার্ড ফর দ্য জার্নি, এগুলো মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট আমরা আজকের সব থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা খুব ইন্টারেস্টিং সেটা জানবো যে ডাবল অবজেক্ট বা রিটেন্ড অবজেক্ট কি, এর কিভাবে ভয়েস চেঞ্জ করা হয়। ডাবল অবজেক্ট বলা হয় এটাকে, আবার রিটেন্ড অবজেক্টও বলা হয়। তাহলে ডাবল অবজেক্ট বলতে কি বুঝি না, কোনো কোনো বাক্য বা সেন্টেন্সের মধ্যে আমরা লক্ষ্য করব যে ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাচ্ছি, আবার কাকে দিয়ে প্রশ্ন করলেও উত্তর পাচ্ছি, তখন এই দুটোকে ডবল অবজেক্ট বলা হচ্ছে। এর মধ্যে যে কোনো একটিকে ধরে আমরা ভয়েস চেঞ্জ করি, তার মানে যদি অ্যাক্টিভে এই দুটি অবজেক্ট থাকে তাহলে যখন প্যাসিভে যাব আমরা তখন এই দুটির মধ্যে যে কোনো একটাকে ধরে ভয়েস চেঞ্জ করব। তাহলে অপর যে অবজেক্ট থাকছে সেই অবজেক্টটিকে আমরা বলছি রিটেইনড অবজেক্ট। সেই অবজেক্টটি কোথায় বসবে না, আমার যে ভার্ব আছে তার থার্ড ফর্ম হওয়ার পরেই বসে যাবে। এখানে তোমরা সেন্টেন্স এক্সাম্পলটা লক্ষ্য করো, হি টোল্ড মি এ লাই, হি টোল্ড মি এ লাই। তাহলে এখানে হি এর পরে টোল্ড, সাবজেক্টের পরে ভার্ব। এই টোল্ডকে যদি আমি প্রশ্ন করি কে বলেছিল, সে এ সাবজেক্ট। আবার যদি বলি কি বলেছিল, এ লাই পেয়ে যাচ্ছে। আবার যদি জিজ্ঞাসা করি কাকে বলেছিল, তখন আমাকে বলেছিল, মি পেয়ে যাচ্ছে। তাহলে ভালো করে খেয়াল করো যে এই ভার্বের দুখানা অবজেক্ট আছে। এই দুখানা অবজেক্টকে একটাকে বলছি ইনডাইরেক্ট অবজেক্ট, একটাকে বলছি ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ এই অবজেক্টটিকে বলছি ইনডাইরেক্ট, আবার এই অবজেক্টটিকে বলছি ডাইরেক্ট অবজেক্ট। তাতে কি দিয়ে প্রশ্ন করলে যেটা পাচ্ছি সেটা ডাইরেক্ট, আর কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাচ্ছি সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। এই অবজেক্টটিকে, যেটা ইনডাইরেক্ট অবজেক্ট, এটাকে বলা হয় অ্যানিমেট অবজেক্ট। ভালো করে লার্নার্স ভালো করে খেয়াল করবে এই জায়গাটা। এটাকে বলছি আমরা ইনঅ্যানিমেট অবজেক্ট, আর এটাকে বলছি অ্যানিমেট অবজেক্ট। অ্যানিমেট মানে প্রাণীবাচক অবজেক্ট। এই প্রাণীবাচক কর্মের মধ্যে কি আছে না, প্রাণ আছে, তাই বলছি এটাকে অ্যানিমেট, প্রাণীবাচক। আর এটা অপ্রাণীবাচক, ইনঅ্যানিমেট। এর মধ্যে লাইয়ের মধ্যে দেখো কোনো প্রাণ নেই, কিন্তু মি এর মধ্যে দেখো প্রাণ আছে। তাই জন্য এটাকে যেমন বলছি অ্যানিমেট, তেমনি এটাকেও বলছি ইনঅ্যানিমেট। আবার ইনডাইরেক্ট অবজেক্ট এটাকে বলছি ডাইরেক্ট অবজেক্ট। বোঝা গেল এই জায়গাটা নিশ্চয়ই। এবার কোশ্চেন হয় যে কোনটাকে ধরে করা হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটাকে ধরে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। আমি বলবো সবসময় তোমরা অ্যানিমেটটাকে ধরে করো, কারণ অ্যানিমেট যেটা আছে, এই অ্যানিমেট অবজেক্টটাকে ধরে করলে তোমাদের একটাই সুবিধা, সেটা কখনো কখনো কি হয় যে ইনঅ্যানিমেটটাকে ধরে করলে যে ভার্বের থার্ড ফর্মের পরে যখন এই অ্যানিমেট অবজেক্টটি বসে, তখন তারাই কখনো কখনো কনজাংশন বা সেন্টেন্সের স্ট্রাকচারের জন্য প্রিপোজিশন একটা গ্রহণ করতে হয়। কিন্তু 99% ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যদি তোমরা অ্যানিমেট অবজেক্টটাকে ধরে করো তাহলে সেই প্রিপোজিশনটাকে গ্রহণ করতে হয় না। এখানে দেখো মি যদি বলা হয় তাহলে আই অবজেক্ট রূপ এসে যাচ্ছে, আর এটা পাস্ট ইনডেফিনাইটে আছে, তো ওয়াজারে একটা আসবে, ওয়াজ এসেছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম টোল্ড। এবারে যে দ্বিতীয় যে অবজেক্ট থেকে যাচ্ছে, অর্থাৎ ইনঅ্যানিমেট অবজেক্ট এখানে আমি ছেড়ে রেখেছি, সেটা এখানে বসে যাবে এ লাই বাই হিম, হি এর অবজেক্ট রূপ। অনুরূপভাবে যদি এ লাইকে ধরে করি তাহলে এ লাই ওয়াজ টোল্ড, আর যে অবজেক্ট রিটার্ন থেকে যাচ্ছে সে হচ্ছে মি এখানে বসে যাচ্ছে বাই হিম। এই জন্য এটাকে বলছে রিটেন্ড অবজেক্ট। রিটেন্ড অবজেক্ট কোনটা, একটা অবজেক্টকে যখন সাবজেক্ট হিসেবে নিয়ে নিচ্ছি তখন বাকি যে অবজেক্ট থেকে যাচ্ছে সে হচ্ছে রিটেন্ড অবজেক্ট। এখানে তোমরা লক্ষ্য করো তারপরে বলা আছে কমপ্লিমেন্ট অর ফ্যাক্টিটিভ ভার্ব। এই কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্ট হলো পরিপূরক। অর্থাৎ আমরা বুঝতে পারি যে কোনো কিছু এর মধ্যে একটা অসম্পূর্ণতা আছে, সেটাকে পরিপূর্ণ করার জন্য কেউ এসে তার অর্থটাকে সম্পূর্ণ করছে।
এখানে একটা এক্সাম্পল লক্ষ্য করো, দে ইলেক্টেড হিম। আমি যদি এই পর্যন্তই বলি, মনে করো আমি এই পর্যন্ত বললাম দে ইলেক্টেড হিম, এই পর্যন্ত বললাম জাস্ট, তাহলে তোমরা কি বুঝবে? তারা তাকে নির্বাচন করেছিল। এইবারে যদি আমি বলি দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন যদি এটাকে বলি, তাহলে তারা ক্যাপ্টেন নির্বাচন করেছিল। সেক্ষেত্রে দেখো মনের ভাবটা আরো স্পষ্টভাবে আমাদের এখানে প্রকাশ পাচ্ছে। তারা তাকে কি নির্বাচন করেছিল? ক্যাপ্টেন। তো কোশ্চেন আসতে পারে এখানে যে তাহলে এখানে কি দিয়ে কোশ্চেন করলে উত্তর পাচ্ছি, তাহলে কেন অবজেক্ট হচ্ছে না? তার কারণ হচ্ছে এই হিম একটা প্রাণীবাচক অবজেক্ট, লক্ষ্য করো। আর এটা আমি চেনার সব থেকে সহজ উপায় বলে দিই, আর ক্যাপ্টেন একটি প্রাণীবাচক, দুটোই অ্যানিমেট অবজেক্ট কখনো পাশাপাশি বসে না। যদি কখনো পাশাপাশি বসে তাহলে প্রথমটির পরিপূরক হিসেবে দ্বিতীয়টি বসে, সুতরাং একে কমপ্লিমেন্ট বলা হবে। ভালো করে খেয়াল রাখবে, একে কমপ্লিমেন্ট বলা হবে। আর কমপ্লিমেন্টকে ধরে কখনো আমরা ভয়েস চেঞ্জ করি না, সুতরাং অবজেক্টকে ধরেই ভয়েস চেঞ্জ করুন। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো হিমকে ধরে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে হিমের সাবজেক্ট রূপ কি? হি। তারপরে এটা পাস্ট ইনডেফিনিট আছে, তাহলে ওয়াজ বসবে। এবার ইলেক্টেড এর থার্ড ফর্ম ইলেক্টেড। আর ঠিক ডবল অবজেক্ট যেমন করে বোঝানো হলো, তেমনি ভাবে এখানে ক্যাপ্টেন ওই রকম ভার্বের থার্ড ফর্মের পরেই রিটেন্ড অবজেক্টের মতো বসে যাবে এখানে, বা এখানে ক্যাপ্টেন আছে, অনুরূপ ভাবে যদি অন্য কোনো কমপ্লিমেন্ট থাকে তোমাদের এরকম ভাবে এখানে বসাতে হবে। তারপরে একটি প্রিপোজিশন চলে আসবে, তারপরে সাবজেক্টের যে অবজেক্ট রূপ হয়, এখানে দে আছে, দে এর অবজেক্ট রূপ দেম হয়েছে, বসে গেছে এখানে। তো আজকে এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে।